গল্প স্বল্পের আজকের আয়োজনে সকলকে স্বাগতম। আজ পাঠ করছি সত্যজিৎ রায়ের গ্যাংটকে গণ্ডগোল এর তৃতীয় পর্ব। আমাদের হোটেলটা অন্য দিক দিয়ে খুব একটা কিছু না হলেও রান্নাটা এখানে বেশ ভালোই হয়, বিশেষ করে পাঁঠার মাংসের ঝোল। আমি আর ফেলুদা দুজনেই রাত্রে রুটি খাই, আর নিশিকান্ত বাবু দুবেলায় ভাত খান। আজ তিনজনে একসঙ্গে খেতে বসেছি। নিশিকান্ত বাবু একটা নলি হাড় চুষে মেরে মেরোবার করে খেতে খেতে বললেন, ডিসেন্ট লোক মশাই। ডক্টর বৈদ্যর কথা বলছেন? ফেলুদা জিজ্ঞেস করলো। আশ্চর্য ক্ষমতা, কী রকম সব বলে টলে দিলে। ফেলুদা হেসে ঠাট্টার সুরে বলল, আপনার তো ভালো লাগবেই, বলেছে ফাড়া কেটে গেছে, আর কি চাই। আপনার বুঝি ওর কথাগুলো বিশ্বাস হয়নি? কথাগুলো যদি ফলে যায় তাহলে হবে নিশ্চয়ই, এখনও তো সেই স্টেজে পৌঁছায়নি। এমনিতে এসব লোকের উপর চট করে শ্রদ্ধা হওয়া কঠিন। এত বুজরুকের দল আছে এ লাইনে, কিন্তু সত্যিকার গুণী লোকও তো থাকতে পারে। এর কথাবার্তার স্টাইলই আলাদা, শুনলেই ইমপ্রেসড হতে হয়। আর যদি ধরুন গিয়ে মার্ডার হয়েই থাকে। ফেলুদা মাঝে মাঝে অন্যমনস্ক হয়ে পড়ছিল, কেন সেটা বুঝতে পারলাম না। হয়তো মনের মধ্যে কোনো খটকা রয়েছে। এত ভালো মাংস খাবার সময়ও তার চোখ থেকে ভ্রুকুটি যেতে চাইছে না। মার্ডারের কথা যে বললেন উনি, সেটা আপনার বিশ্বাস হয়? নিশিকান্ত বাবু প্রশ্ন করলেন। ফেলুদা বলল, হয় হয় হয়। কেন বলুন তো? কারণ আছে, এর বেশি আর কিছু বলল না ফেলুদা। খাবার পরে কালকের মতোই দুজনে পান কিনতে বেরোলাম। বৃষ্টি এখনও নামেনি, তবে বাতাস একদম বন্ধ হয়ে গেছে। আজ আমাদের হোটেলের সামনে দিয়ে দু একজন নতুন লোককে হাঁটতে দেখলাম। তারা সবাই বিদেশি, বোধহয় আমেরিকান। এসব বিদেশি ট্যুরিস্টরা সাধারণত এসে নরখিল বলে একটা হোটেলে থাকে। ওটাই এখানকার সবচেয়ে বড় হোটেল। ফেলুদা পান খেয়ে রাস্তায় পায়চারি করতে আরম্ভ করছিল। হঠাৎ থেমে বলল, সময় নষ্ট করে লাভ নেই, কিছু ক্যালকুলেশন আছে, সেরে ফেলিগে। তুই বরং এক কাজ কর, কাছাকাছির মধ্যে একটু ঘুরে আয়। আমি আধ ঘন্টা আনডিস্টার্বড কাজ করতে চাই। ফেলুদা হোটেলে ফিরে গেল। ওর কাজে ব্যাঘাত করার ইচ্ছে বা সাহস কোনোটাই আমার নেই, বিশেষ করে তদন্তের এই জট পাকানো অবস্থায়। দোকানপাট সব বন্ধ হয়ে গেছে, রাস্তায় লোক নেই বেশি। হোটেলের কাছেই একটা বন্ধ দোকানের সামনে কয়েকটা নেপালি গোল হয়ে বসে জুয়া খেলছে। মাঝে মাঝে ঘুঁটি নাড়ার শব্দ আর তাদের চিৎকার শোনা যাচ্ছে। আমি শহরের দিকের রাস্তা ধরে হাঁটতে লাগলাম। এখনও বিদ্যুৎ চমকাচ্ছে, আর তার সঙ্গে অনেক দূর থেকে মেঘের গর্জন। তবে মনে হয় না বৃষ্টি খুব শিগগির আসবে। ধীরে ধীরে তোড়জোড় চলেছে, নামবে গিয়ে হয়তো সেই মাঝরাত্রে। রাস্তার বাতিগুলোর খুব জোর নেই, আর উপর দিক থেকে পড়ে বলে চেনা লোকের মুখ চিনতে সময় লাগে। উল্টো দিক থেকে কে যেন আসছে, এখনও প্রায় 20-30 গজ দূরে। এবার একটা আলোর তলায় এসে পড়াতে মাথার ব্রাউন চুলগুলো চকচক করে উঠল। পরের আলোকটায় পরিষ্কার চিনতে পারলাম হেলমুটকে। সে অন্যমনস্কভাবে মাটির দিকে চেয়ে হাঁটছে। এখন 10 হাতের মধ্যে হেলমুট, তার ভুরু কুচকানো, হাত দুটো প্যান্টের পকেটে গোজা। হেলমুট আমার পাশ দিয়ে গটগটিয়ে হেঁটে চলে গেল, অথচ আমাকে যেন দেখতেই পেল না। আমি মুখ ঘুরিয়ে হতভম্বভাবে কিছুক্ষণ ওর ক্রমে ছোট হয়ে যাওয়া চেহারাটার দিকে চেয়ে রইলাম। তারপর আস্তে আস্তে হোটেলের দিকে রওনা দিলাম। ঘরে এসে দেখি ফেলুদা বুকের ওপর খাতা খুলে চিত হয়ে খাটে শুয়ে আছে। বললাম, আধ ঘন্টা হয়ে গেছে ফেলুদা। ফেলুদা বলল, সাসপেক্টের তালিকাটা আপ টু ডেট করে ফেললাম। আমি বললাম, বীরেন্দ্র শেলভাঙ্কার যে সাসপেক্ট সেটা তো আগেই জানতাম, শুধু নামটা জানা ছিল না। ডক্টর বৈদ্যও কি সাসপেক্ট? ফেলুদা একটু হেসে বলল, লোকটা ভেলকি দেখিয়েছে ভালোই। অবশ্যই এমন ভেলকি যে সম্ভব নয় তা বলছি না। আর আজকের ব্যাপারে একটা জিনিস মনে রাখা দরকার যে বৈদ্যর শেলভাঙ্কারের সঙ্গে আলাপ হয়েছিল। শেলভাঙ্কার ওকে কি বলেছিল না বলেছিল সেটা না জানা অবধি এই বৈদ্যটি ভণ্ড বৈদ্য না খাঁটি বৈদ্য সেটা জানা যাবে না। কিন্তু নিশিকান্ত বাবুর ব্যাপারটা যে বলে দিল, জলের মতো সোজা। নিশিকান্ত যে রেটে নখ কামড়াচ্ছিল তার নার্ভাসনেস বুঝতে অলৌকিক ক্ষমতার দরকার হয় না। আর মার্ডার না বলে স্বাভাবিক মৃত্যু বললে নাটক কম জমে না। লোকটা এসেনশিয়ালি নাটকে। অনেক গুণী লোকই নাটকে হয়, অভিনয় পছন্দ করে, লোককে চমকে দিতে ভালোবাসে।
এটা মানুষের অনেকগুলো স্বাভাবিক প্রবৃত্তির মধ্যে একটা। তাহলে সাসপেক্ট কাকে কাকে বলতে হয়? যথারীতি সকলকেই। ডক্টর বৈদ্য, ওয়াই নট? মূর্তির কথাটা ভুলে যাস না। আর হেলমুট? আমি হেলমুটের ঘটনাটা বললাম। ফেলুদা কিন্তু খুব বেশি অবাক হলো না। বলল, হেলমুটও যে রহস্যময় চরিত্র সেটা আমি আগেই বুঝেছি। ও বলছে প্রফেশনাল ফটোগ্রাফার, সিকিম সম্বন্ধে একটা ছবির বই করছে, অথচ রুমটেকে যে এত বড় একটা উৎসব হচ্ছে সে খবরটা সে জানতো না। এখানেই তো খটকার কারণ রয়েছে। তার মানে কি হতে পারে? তার মানে এই যে ওর এখান থেকে যাওয়ার অন্য কোনো একটা কারণ রয়েছে, যেটা ও আমাদের কাছে প্রকাশ করছে না। ফেলুদা আরও কিছুক্ষণ ধরে খাতায় হিজিবিজি লিখল। আমি আকাশ পাতাল ভেবেও এইসব ঘটনার জট ছাড়াতে পারলাম না। আমরা এর আগেও অদ্ভুত সব রহস্যের জালে জড়িয়ে পড়েছি, কিন্তু কোনোটারই সমাধান এত কঠিন বলে মনে হয়নি। একবার মনে হলো ফেলুদার পুলিশে খবর দেওয়া উচিত। ও একা কেন সমস্ত ব্যাপারটা ঘাড়ে নিচ্ছে? শেলভাঙ্কারকে যেই খুন করুক না কেন, সে যে একটা ডার্ক সাইডে ক্রিমিনাল তাতে কোনো সন্দেহ নেই। যদি সেই লোক ফেলুদার তদন্তের কথা জেনে ফেলে আর ওকে ঘায়েল করার চেষ্টা করে। কিন্তু তারপরেই আবার মনে হলো পুলিশ যদি ফেলুদার আগে খুনিকে ধরে ফেলে তাহলে সেটা আমার মোটেই ভালো লাগবে না। তার চেয়ে ফেলুদা যা করছে তা একাই করুক। যদিও ওই কঠিন সমস্যার সমাধান করতে পারে তাহলে ওর গৌরব 50 গুণ বেড়ে যাবে। 11:15টার দিকে নিশিকান্তবাবু দরজায় টোকা মেরে গুড নাইট করে গেলেন। আমি কিছুক্ষণ গল্পের বইটা পড়ার চেষ্টা করলাম, জুল ভার্নের কার্পেথিয়ান কাসল। জানি খুব ইন্টারেস্টিং বই, কিন্তু তাও মন বসল না। কিছুক্ষণ পরে বই বন্ধ করে চোখ বুজলাম। ঘুম আসার আগে পর্যন্ত মাঝে মাঝে চোখ খুলে দেখেছি ফেলুদা তার খাতায় নোট করে চলেছে। মনে যত দুশ্চিন্তাই থাকুক না কেন, রাত্রে একবারও ঘুম ভাঙেনি। সকালে যখন উঠেছি তখন জানালা দিয়ে পাহাড়ের গায়ে রোদ দেখা যাচ্ছে। ফেলুদা ঘরে নেই, বোধহয় স্নান করতে গেছে। যেখানে যাক, যাবার আগে তার খাটের উপর একটা সাদা কাগজ অ্যাস্ট্রে চাপা দিয়ে গেছে, বোধহয় আমার দেখার জন্যই। কাগজটা হাতে নিয়ে দেখলাম তাতে লেখা রয়েছে আমাদের চেনা একটা তিব্বতী কথা, যার মানে মনে হলো মৃত্যু। আসলে ফেলুদা বাথরুমে যায়নি। ও খুব ভোরে থাকতে উঠে নিচে চলে গিয়েছিল একটা টেলিফোন করতে, বম্বেতে ট্রাঙ্ক কল। আমি স্নান টান সেরে নিচে গিয়ে দেখি ফেলুদা টেলিফোনে কথা বলছে। শেষ হলে পর জিজ্ঞেস করলাম, কি ব্যাপার? ও বলল, শশধরবাবু বোম্বেতে নেই, আজ ভোরেই বেরিয়ে পড়েছেন, বোধহয় এখানেই আসছেন। আমার আগের টেলিগ্রামটাতে হয়তো কাজ হয়েছে। চা খেতে খেতে ফেলুদা বলল, আজ একটা এক্সপেরিমেন্ট করব। মনে হচ্ছে একটা ব্যাপারে একটু ছেলে মানুষই করে ফেলেছি, সেটা সত্যি কিনা পরীক্ষা করে দেখতে হবে। এক্সপেরিমেন্টটা কি সেটা আর আগে থেকে জিজ্ঞেস করতে সাহস হলো না। কোথায় সেটা হবে জিজ্ঞেস করাতে ফেলুদা বলল তার জন্য একটা নিরিবিলি জায়গা চাই। নিরিবিলি ঘর হলে হবে কিনা জিজ্ঞেস করাতে ফেলুদা চটে গিয়ে বলল, তোর মুন্ডু, ঘর তো হোটেলেই রয়েছে, চাই একটা রাস্তা যেখানে লোকজনের ভিড় নেই, কারণ লোকে দেখে ফেললে ভাববে পাগল। একেবারে নাথুলা রোডের দিকটায় গিয়ে দেখতে হবে। সত্যি বলতে কি, এই দুদিনে গ্যাংটকের একমাত্র রাস্তা ছাড়া আর বিশেষ কিছুই দেখা হয়নি, তাই একটু হেঁটে বেড়াবার ছুতো পেয়ে ভালোই লাগছিল। হোটেল থেকে বেরিয়েই ডক্টর বৈদ্যর সঙ্গে দেখা হয়ে গেল। রোদের বেশ ঝাঁঝ, তাই ভদ্রলোক দেখি সানগ্লাস পরেছেন। বললেন, কোথায় চললেন আপনারা? ফেলুদা বলল, শহরটা দেখাই হয়নি, ভাবছিলাম একটু ওপর দিকটায় যাব, প্যালেসের ওদিকে। আমি যাচ্ছি গাড়ির সন্ধানে, আজ দিনটা ভালো আছে। এ গুড ডে টু মেক দ্যাট ট্রিপ টু পেমিয়াংচি। আপনারা না এলে কিন্তু একটা খুব ভালো জায়গা মিস করবেন। যাবার তো ইচ্ছে আছে, আমি থাকতে থাকতে চলে আসুন। গ্যাংটক জায়গাটা খুব সুবিধের না, বিশেষ করে আপনার পক্ষে নিরাপদ নয় মোটেই। ভদ্রলোক হাসি মুখে হাত নেড়ে চলে গেলেন। আমি বললাম, হঠাৎ ও কথাটা বললেন কেন ভদ্রলোক? ফেলুদা হাঁটতে হাঁটতে বলল, বাবাজি, আমি যেমন ওকে সন্দেহ করেছি ও তেমনই উল্টে আমাকে সন্দেহ করতে শুরু করেছে। হয়তো বুঝে ফেলেছে যে আমি একটা প্রবলেমে জড়িয়ে পড়েছি। আমাকে তো সত্যিই হুমকি দিয়ে গেল। খাটের উপর কাগজটার কথা এবার ফেলুদাকে বললাম, এটা একটা দেওয়ার জিনিস হলো? তা অবশ্যই নয়, তবে তোর যদি ধারণা হয়ে থাকে ওই একটা তিব্বতী কথার জন্য আমি তদন্ত বন্ধ করে দেব, তাহলে তুই ফেলুমিত্তিরকে এখনও চিনিসনি।
মুখে সেটা না বললেও মনে মনে বললাম যে যদি কেউ ফেলুমিত্তিরকে চেনে তবে সেটা আমি। বাদশাহী আংটির ব্যাপারে হুমকি সত্ত্বেও কি সাংঘাতিক বিপদের মুখে ঝাঁপিয়ে পড়েছিল ফেলুদা সেটা তো আমি দেখেছি। চড়াই রাস্তাটা উঠে ক্রমে ফ্ল্যাট হয়ে গিয়ে শেষটায় একটা প্রকাণ্ড চওড়া প্রায় দার্জিলিংয়ের ম্যালের মতো খোলা জায়গায় এসে পড়েছে। সেটার মাঝখানে নিচে রেলিং দিয়ে ঘেরা ফুলের কিয়ারি করা গোল জায়গা রয়েছে। আবার সেটার মাঝখানে একটা হলদে কাঠের পোস্টে এদিক ওদিকে পয়েন্ট করা সব রাস্তা আর জায়গার নাম লেখা ফলক রয়েছে। ডান দিকে যে ফলকটা পয়েন্ট করা তাতে লেখা রয়েছে প্যালেস। ডান দিকে চেয়ে দেখলাম দুধারে গাছের সারিওয়ালা একটা সোজা রাস্তার শেষ মাথায় একটা বাহারের গেট দেখা যাচ্ছে। বুঝলাম ওটাই হলো প্যালেসের গেট। বাঁ দিকে দেখানো ফলকটায় লেখা রয়েছে নাথুলা রোড। আশেপাশে কোনো লোকজন নেই। দূরে প্যালেসের রাস্তায় কালকের দেখা বিদেশি ট্যুরিস্টরা ক্যামেরা হাতে পায়চারি করছে। ফেলুদা বলল, লক্ষণ ভালোই, চ বাদিকে চ। যে নাথুলা রোড দিয়ে একেবারে বর্ডারে চলে যাওয়া যায় সেটা দিয়ে আমি আর ফেলুদা এগিয়ে চললাম এক্সপেরিমেন্টের উদ্দেশ্যে। রাস্তাটা নির্জন হয়ে এসেছে। ফেলুদা বাঁ দিকের খাড়াই পাহাড়ের দিকে দৃষ্টি রেখে এগিয়ে চলেছে। এদিকটা শহরের পূব দিক, কাঞ্চনজঙ্ঘা হলো পশ্চিম দিকে। এদিকে বরফ দেখা যায় না, তবে নিচে বহু দূরে দুই পাহাড়ের মাঝখান দিয়ে বয়ে যাওয়া একটা নদী দেখা যায়। আর একটা জিনিস যেটা দেখা যায় সেটা হলো রোপওয়ে। শূন্যে টাঙানো তারের রাস্তা দিয়ে ঝুলন্ত গাড়ি চলেছে মাল নিয়ে পাহাড়ের এই মাথার এক স্টেশন থেকে ও মাথার আরেক স্টেশনে। রোপওয়ে দেখতে এত ভালো লাগছিল যে ফেলুদার প্রথম ডাকটা শুনতেই পাইনি। তারপর শুনলাম, এই তপসে এদিকে আয়। পাহাড়ের গা বেয়ে খানিকটা দূরে উঠে গেছে ফেলুদা, আর সেখান থেকে আমায় হাতছানি দিয়ে ডাকছে। আমিও উঠে গেলাম। ফেলুদার পাশে একটা পাথর পড়ে আছে, সাইজে সেটা একটা 5 নম্বরের ফুটবলের মতো। এই পাথরের পাশে দাঁড়ালাম। এরকম একটা বাধ্য অ্যাসিস্ট্যান্ট কোনো গোয়েন্দা কখনো পেয়েছে বলে আমার মনে হয় না। আমি যাচ্ছি নিচে, ওদিক থেকে এদিকে হেঁটে যাব। আমি যখন বলবো তখন তুই পাথরটা ঠেলে নিচের দিকে গড়িয়ে দিবি। যেভাবে রয়েছে পাথরটা বুঝতেই পারছিস, একটা ঠেলা দিলেই ওটা নিচের দিকে গড়িয়ে পড়ে যাবে। পারবি তো? জলের মতো সোজা। ফেলুদা নিচে নেমে যে দিক দিয়ে এসেছি সেদিকটায় চলে গেল। তারপর শুনতে পেলাম ওর হাঁক, রেডি? আমি চেঁচিয়ে বললাম, রেডি। আর তারপরেই পেলাম ফেলুদার পায়ের আওয়াজ। আমার লাইনে আসার 8-10 পা আগেই ফেলুদা চেঁচিয়ে উঠল, গো! আমি পাথর ঠেলে দিলাম। ফেলুদা হাঁটা থামালো না। দেখলাম পাথর গড়িয়ে রাস্তায় পৌঁছানোর আগেই ফেলুদা তার অন্তত 10 পা সামনে এগিয়ে চলে গেছে। দাঁড়া! ফেলুদা ফিরে এলো, সঙ্গে পাথর। এবার তুই নিচে যা, তোকে হাঁটতে হবে, হাঁটা থামাবি না। আমি পাথর ফেলবো, যদি দেখিস পাথর তোর দিকে তাক করে আসছে হয়তো তোর গায়ে এসে লাগবে। তুই লাফিয়ে পাশ কাটাতে পারবি তো? জলের মতো সোজা। এবার আমি হাঁটতে শুরু করলাম, আর চোখ পাহাড়ের দিকে। ফেলুদা খুব হিসেব করে জিপ টিপ কামড়ে একটা বিশেষ টাইমে পাথরটাকে মারলো ঠেলা। আমি থামলাম না, লাফিয়ে পাশ কাটানোরও দরকার হলো না। পাথর আমি পৌঁছানোর আগেই রাস্তায় পড়ে দুটো পা খেয়ে ডান দিকে পাহাড়ের ঢাল বেয়ে নিচের দিকে চলে গেল। ফেলুদা যেখানে ছিল সেখানেই বসে পড়ল। কি আর করি, আমিও তার কাছে গিয়ে হাজির হলাম। কি মূর্খ আমি, কি মূর্খ! এই সহজ। ফেলুদার কথা শেষ হলো না। একটা শব্দ আমার কানে আসতেই এক ঝলক উপরে তাকিয়ে এক হ্যাচকা টানে আমি ফেলুদাকে তার জায়গা থেকে প্রায় 3 হাত পাশে সরিয়ে আনলাম। আর ঠিক সেই মুহূর্তে একটা বিরাট পাথরের চাই 1 সেকেন্ড আগে যেখানে ফেলুদা ছিল সেখান দিয়ে গড়িয়ে গিয়ে বুনো লাল ফুলের একটা প্রকাণ্ড ঝোপড়াকে তছনছ করে দিয়ে রাস্তার একবার মাত্র ঠক্কর দিয়ে পিছনের ঢাল দিয়ে নেমে অদৃশ্য হয়ে গেল। ফেলুদা, জায়গাটা সত্যিই নিরাপদ নয় বলে আমার হাত ধরে টেনে একেবারে রাস্তায়। তারপর দুজনে আর টু শব্দটি না করে পা চালিয়ে এক নিঃশ্বাসে একেবারে তেমাথায় পৌঁছে গেলাম। একটা মিলিটারি লরি আমাদের পাশ কাটিয়ে নাথুলার দিকে চলে গেল। ফেলুদা খালি একবার মৃদুস্বরে বলল, থ্যাঙ্কস তপসে। তার দিকে চেয়ে দেখি সে গম্ভীর হয়ে গেছে। আমার মনের যে কী অবস্থা সে আর বলে কাজ নেই। কাছেই একটা ছাউনি দেওয়া বসবার ঘর ছিল, অনেকটা ইডেন গার্ডেনের বাস স্ট্যান্ডের মতো দেখতে। আমরা তার ভেতরে বেঞ্চিতে বসে হাঁপ ছাড়লাম। ফেলুদা কপালের ঘাম মুছে বলল, কাউকে দেখতে পেয়েছিলি? বললাম, না, অনেক উঁচু থেকে পাথরটা এসেছিল। আমি যখন দেখেছি তখনই তার ভেলোসিটি অনেক।
ফেলুদা একটা সিগারেট ধরিয়ে ভালো করে একটা টান দিয়ে বলল, আর ঢিলে ঢালা ভাব চলবে না, একটা কুইক এসপার ওসপার হওয়া দরকার। আমি বললাম, কিন্তু অনেক প্রশ্নের তো উত্তর পাওয়া যাচ্ছে না ফেলুদা। কে বললে তোকে? ফেলুদা খেকিয়ে উঠল। কাল রাত্রে কখন ঘুমিয়েছি জানিস? 2:30-টে। ফেলু মিত্তির ঘোড়ার ঘাস কাটছে না। এক্সপেরিমেন্ট সাকসেসফুল। যা সন্দেহ করেছিলাম তাই। পাথর এসে গাড়িতে পড়েনি। 1 in a million চান্সের উপর নির্ভর করে কেউ খুন করে না। প্ল্যানটা ছিল অন্য, কিন্তু সেটাকে অ্যাক্সিডেন্টের চেহারা দেবার জন্য পাথরটা ফেলা হয়েছিল। মিস্টার শেলভাঙ্কারকে অজ্ঞান করা হয়েছিল আগেই। তারপর তাকে জিপ সমেত খাদের মধ্যে ফেলে দেওয়া হয়েছিল। তারপর সব শেষে ফেলা হয়েছিল পাথর। কিন্তু তাহলে ড্রাইভারকে হাত করা হয়েছিল। এ বিষয়ে আমার কোনো সন্দেহ নেই, কারণ এছাড়া জিনিসটা সম্ভব নয়। কিংবা ড্রাইভার তো নিজেই খুন করে থাকতে পারে না, কারণ মোটিভ কি? তার পক্ষে মূর্তিটার কথা জানার বিন্দুমাত্র সম্ভাবনা ছিল বলে মনে হয় না। ফেলুদা উঠে পড়ল। আমাদের টার্গেট হচ্ছে SKM 463। কিন্তু দুঃখের বিষয়ে SKM 463 এর খোঁজ করে তাকে পাওয়া গেল না। সে গাড়ি কাল রাত্রেই নাকি শিলিগুড়ি চলে গেছে। আসলে কি জানিস, জিপটা নতুন বলে সকলেরই চোখ ওটার উপর। ওটা তাই আর বসে থাকে না। তাহলে আমরা কি করব? দাঁড়া, একটু ভাবতে দে, সব গন্ডগোল হয়ে যাচ্ছে। জিপ স্ট্যান্ড থেকে হোটেলে ফিরে এলাম। ডাইনিং রুমে বসে বেয়ারাকে ডেকে কোল্ড ড্রিঙ্কের অর্ডার দিলাম। ফেলুদার চোখ লাল, চুল উস্কো খুস্কো, মুঠো করা ডান হাত দিয়ে বাঁ হাতের তেলোতে বারবার ব্যর্থ ঘুষি মারছে। কবে পৌঁছেছি আমরা এখানে? সে হঠাৎ প্রশ্ন করল। 14ই এপ্রিল। 14 না 15ই? 14ই। তুমি ভুলে যাচ্ছ ফেলুদা, সেদিন ছিল পয়লা বৈশাখ। ইয়েস। আর খুন হয়েছে কবে? 11ই। সেদিন গ্যাংটকে ছিল শেলভাঙ্কার, নিশিকান্ত, হেলমুট আর ডক্টর বৈদ্য। আর বীরেন্দ্র? ধরে নিচ্ছি বীরেন্দ্রও ছিল। ধরে নিচ্ছি ব্রাইটেক্স ভুল করেনি। আচ্ছা, নিশিকান্তবাবুর জানালা দিয়ে কবে কাগজ ফেললো? যেদিন আমরা এসেছি সেদিনই রাত্রে। 14ই রাত্রে। গুড। সে সময় কে কে ছিল শহরে? হেলমুট, শশধর। ধরে নিচ্ছি বীরেন্দ্র। আর আর নিশিকান্ত তো থাকবেই। শুধু থাকবেই না, ও যদি কোনো গোলমাল করে থাকে তাহলে নিজের উপর থেকে সন্দেহ হটিয়ে দেবার জন্য নিজেই নিজের ঘরে কাগজ ফেলতে পারে। নিজেই খাদের মধ্যে লাফিয়ে পড়ে হেল্প বলে চিৎকার করতে পারে। কি গোলমাল করতে পারেন নিশিকান্তবাবু সেটা এখনও জানি না। খুন করার সাহস ওরা আছে বলে মনে হয় না। লোকটা নেহাতি ভীতু, আর সেটা অভিনয় নয়। তাহলে আর কেউ বাকি রইল কি? ডক্টর বৈদ্যকে বাদ দিবি না। তিনি কবে কালিম্পং গেছেন বা অ্যাট অল গেছেন কি না সেটা তো আমরা জানি না। বাংলো থেকে যে অন্য জায়গায় গিয়ে ঘাপটি মেরে বসে থাকেননি তার গ্যারান্টি কি? ফেলুদা এক চুমুকে 1 গ্লাস সিকিম অরেঞ্জ শেষ করে বলল, একমাত্র শশধরবাবুর গতিবিধি সম্বন্ধে সন্দেহের কোনো কারণ নেই, কারণ তিনি আমাদের সঙ্গে একই প্লেনে একই জিপে গ্যাংটক এসেছেন এবং পরদিন বম্বে ফিরে গেছেন। ফিরে যে গেছেন সেটা তার বাড়ির লোকেরা টেলিফোনে কনফার্ম করেছে। অবশ্যই এখন তিনি বম্বেতে নেই। একটা চান্স আছে হি ইজ অন হিজ ওয়ে হিয়ার। মনে হচ্ছে পেমিয়াংচিটা। ফেলুদা কথা থামালো। বাইরে থেকে একজন লোক এসে হোটেলের ভিতর ঢুকে ম্যানেজারের টেবিলের দিকে এগিয়ে গেল। লোকটা আমাদের জার্মান হিপি হেলমুট উঙ্গার। ম্যানেজারকে কি জিজ্ঞেস করাতে তিনি আমাদের দিকে আঙ্গুল দেখিয়ে দিলেন। ও, তোমরা এখানেই আছো? আমি দেখতেই পাইনি। আমরা চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালাম। হেলমুটের যেন একটু কিন্তু ভাব। বলল, একটা জরুরি আলোচনা ছিল। তোমাদের ঘরে যাওয়া যায় কি? ঘরে এসে ঢোকার পর হেলমুট বলল, মে আই ক্লোজ দ্য ডোর? তারপর নিজেই গিয়ে ঘরের দরজাটা বন্ধ করে দিল। আমার বুকের ভিতরে ঢিপ। বিরাট লম্বা লোক, ফেলুদার চেয়েও 1 ইঞ্চি বেশি, তার উপর জার্মান। এছাড়া শুনেছি হিপিরা নানা রকম নেশা করে, আর বিদেশিদের সঙ্গে বন্দুক পিস্তল গোছের জিনিস থাকাটা কিছুই আশ্চর্য নয়। যদি কোনো বদমতলবে এসে থাকে লোকটা। ফেলুদা হেলমুটের দিকে একটা চেয়ার এগিয়ে দিল। কোল্ড ড্রিঙ্ক বা চা কফি কিছু চলবে? নো থ্যাঙ্কস। হেলমুট কাঁধ থেকে ক্যামেরা নামিয়ে বিছানার উপর রেখে বগল দাবা করা আগফা কোম্পানির একটা বড় লাল খামের ভিতর হাত ঢুকিয়ে বলল, তোমাদের কয়েকটা ছবি দেখাতে এনেছি। এগুলো কালার নেগেটিভে তোলা। এখানে প্রিন্ট হয় না, তাই দার্জিলিংয়ে পাঠিয়েছিলাম। আজই সকালে এনলার্জমেন্টগুলো হয়ে এসেছে। হেলমুট একটা ছবি বার করলো। এটা
নর্থ সিকিম হাইওয়েতে তোলা, অ্যাক্সিডেন্টটা যেখানে হয় সেখান থেকে রাস্তাটা পাহাড়ের গা দিয়ে একেবারে উল্টো দিকের পাহাড়ে চলে গেছে। সরু ফিতের মতো রাস্তাটাকে অ্যাক্সিডেন্টের জায়গা থেকে দেখা যায়। আমি ছবিটা তুলেছি ওই উল্টো দিকের রাস্তা থেকেই। গ্রাম, নদী আর 10 কিলোমিটার দূরে সিকিমের খানিকটা অংশ মিলিয়ে একটা চমৎকার ভিউ পাওয়া যায় ওখান থেকে। কথা ছিল শেলবাংকার গুম্ফা যাবার পথে আমাকে ওখান থেকে তুলে নিয়ে যাবে, কিন্তু তার গাড়ি আমার কাছ অবধি পৌঁছায়নি। ছবি তুলতে তুলতে একটা শব্দ পেয়ে সেদিকে মুখ ঘুরিয়ে আমি এই দৃশ্যটা পাই, যেটা আমি আমার টেলিফোটো লেন্স দিয়ে তুলে রাখি। আশ্চর্য ছবি, এত দূর থেকে তোলা সত্ত্বেও মোটামুটি সবই বেশ বোঝা যাচ্ছে। একটা জিপ পাহাড়ের গা দিয়ে গড়িয়ে পড়ছে, তার কিছু উপরে রাস্তার একটা লোক দাঁড়িয়ে পড়ন্ত জিপটার দিকে দেখছে। এটা বোধহয় ড্রাইভারটা। মুখ চেনার উপায় নেই, কিন্তু সে নীল রঙের জামা পরা রয়েছে, সেটা বোঝা যাচ্ছে। এছাড়া আর কোনো লোক ছবিটাতে নেই। এবার হেলমুট আরেকটা ছবি বার করলো। এটা আগেরটার কয়েক সেকেন্ড পরে তোলা। এটা আরও অদ্ভুত ছবি। এটার তলার দিকে দেখা যাচ্ছে জিপটা পাহাড়ের গায়ে ভাঙা অবস্থায় কাত হয়ে পড়ে আছে, আর ডান পাশে কিছু উপরে একটা ঝোপের পিছনে একটা কালো স্যুট পরা লোকের খানিকটা অংশ মাটিতে শোয়া অবস্থায় দেখা যাচ্ছে। ছবির উপর দিকে রাস্তায় ড্রাইভারটা এবার কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে আমাদের দিকে পিছন করে মাথা উঁচু করে উপর দিকে দেখছে। ছবির একেবারে উপরের অংশে পাহাড়ের গায়ে এবার আর একজন নতুন লোককে দেখা যাচ্ছে। তারও মুখ চেনার কোনো উপায় নেই, কিন্তু গায়ের জামার রং লালচে। সে একটা বড় পাথরের পিছনে উপুর হয়ে রয়েছে। তৃতীয় ছবিতে লাল পোশাক পরা লোকটাকে আর দেখা যাচ্ছে না। নীল জামা পরা লোকটাকে দৌড়ানোর ভঙ্গিতে ছবি থেকে প্রায় বেরিয়ে চলে গেছে। গাড়ি আর কালো স্যুট পরা লোকটাকে যেমন ছিল তেমনই আছে, আর পাহাড়ের গায়ে যে পাথরটা ছিল সেটা পড়ে আছে রাস্তার উপর একটা গাছের পাশে। রিমার্কেবল, ফেলুদা বলে উঠল। অদ্ভুত ছবি, এরকম ছবি আমি কমই দেখেছি, এরকম সুযোগও কমই পাওয়া যায়। হেলমুট বলল, তুমি ছবিগুলো তোলার পর কি করলে? গ্যাংটকে ফিরে এলাম। হেঁটেই গিয়েছিলাম, হেঁটেই ফিরলাম। অ্যাক্সিডেন্টের জায়গায় পৌঁছানোর আগেই শেলবাংকারকে তুলে নিয়ে যাওয়া হয়েছে। আমি শুধু পাথর আর ভাঙা জিপ দেখেছি। গ্যাংটকে ঢুকতেই অ্যাক্সিডেন্টের খবর পেয়েছি, আর পেয়েই সোজা হাসপাতালে চলে গেছি। আমি যাওয়ার পরেও শেলবাংকার ঘন্টা দুয়েক বেঁচে ছিলেন। তোমার ছবি তোলার ব্যাপারটা তুমি কাউকে বলনি? বলে কী লাভ? যতক্ষণ না সে ছবি প্রিন্ট হয়ে আসছে ততক্ষণ তো সেটাকে প্রমাণ হিসেবে ব্যবহার করা যায় না। মুখের কথাকে কে বিশ্বাস করবে? অথচ আমি সেই মুহূর্ত থেকেই জানি ঘটনাটা কিভাবে ঘটেছিল। জানি সে জিনিসটা অ্যাক্সিডেন্ট নয়, খুন। আরও কাছ থেকে তুললে অবশ্যই খুনির চেহারাটাও বোঝা যেত, কিন্তু বুঝতেই পারছো সেটা সম্ভব ছিল না। ফেলুদা ম্যাগনিফাইং গ্লাস দিয়ে ছবিগুলো দেখতে দেখতে বলল, ওই লাল পোশাক পরা লোকটা কি তাহলে বীরেন্দ্র? ইম্পসিবল, দৃঢ় গলায় বলে উঠল হেলমুট। আমরা দুজনেই রীতিমতো অবাক হয়ে তার দিকে চাইলাম। মানে? ফেলুদা বলল, তুমি অত শিওর হচ্ছ কি করে? কারণ আমি হচ্ছি বীরেন্দ্র শেলবাংকার। ফেলুদার চোখ ছানা বড়া হতে এই প্রথম দেখলাম। তুমি বীরেন্দ্র মানে? তোমার চুল কাটা, তোমার চোখ নীল, তোমার ইংরেজিতে জার্মান টান, ভেরি সিম্পল। হেলমুট চেয়ার ছেড়ে উঠে পড়ল। আমার বাবা দুবার বিয়ে করেন। আমি প্রথম স্ত্রীর সন্তান। আমার মা ছিলেন জার্মান। বাবা যখন হাইডেলবার্গে ছাত্র ছিলেন তখনই আলাপ, আর বিদেশে থাকতেই বাবা বিয়ে করেন। মার নাম ছিল হেলগা। বিয়ের আগে পদবি ছিল ডঙ্গার। আমি যখন ভারতবর্ষ ছেড়ে জার্মানি গিয়ে সেটেল করি তখন বীরেন্দ্র নামটা ছেড়ে হেলমুট নামটা নেই, আমার মার পদবিটা নেই। আমার মাথা ভোঁ ভোঁ করছে। সত্যিই তো, জার্মান স্ত্রী হলে ছেলের চেহারা সাহেবদের মতো হওয়া কিছুই আশ্চর্য নয়। বাড়ি ছেড়ে চলে গেলে কেন? ফেলুদা জিজ্ঞেস করল। মা মারা যাবার 5 বছর পর বাবা যখন দ্বিতীয়বার বিয়ে করেন তখন মনটা ভেঙে গেল। মাকে আমি ভীষণ ভালোবাসতাম, বাবার উপরেও টান ছিল, কিন্তু ঘটনাটার পর মনটা কেমন যেন বিগড়ে গেল। বাবার উপর একটা ঘৃণার ভাব এলো মনে, তাই সব ছেড়ে ছুড়ে চলে গেলাম। বহু কষ্ট করে বহুবার নিজের জীবন বিপন্ন করে অবশেষে আমি ইউরোপে পৌঁছাই। গোড়ায় কয়েক বছর কুলিগিরি থেকে এমন কোনো কাজ নেই যা করিনি। প্রায় 7-8 বছর এইভাবে কষ্টে কাটে। তারপর ছবি তুলতে শিখি। ভালো ফটোগ্রাফার হিসেবে নামও হয়।
অনেক পত্রিকায় আমার তোলা ইউরোপের অনেক দেশের ছবি ছাপা হয়। বছর 4 আগে ফ্লোরেন্সে ছবি তুলেছিলাম। সেখানে হঠাৎ বাবার এক বন্ধুর সামনে পড়ে যাই। তিনি আমাকে চিনে ফেলেন, আর তিনি বাবাকে আমার সম্বন্ধে লিখে জানান। তারপর বাবা ডিটেকটিভ লাগান আমাকে খুঁজে বার করার জন্য। সেই থেকে দাড়ি রাখতে শুরু করি, আর আমার চোখের মনির রঙটাও বদলে ফেলি। কন্ট্যাক্ট লেন্স? ফেলুদা বলে উঠল। হেলমুট একটু হেসে তার 2 চোখের ভিতর আঙ্গুল ঢুকিয়ে পাতলা লেন্স খুলে বার করে আমাদের দিকে তাকালো। অবাক হয়ে দেখলাম যে তার চোখ আমাদের মতো কালো হয়ে গেছে। পর মুহূর্তেই আবার লেন্স দুটো পরে নিয়ে হেলমুট বলে চলল, বছরখানেক আগে এক হিপির দলের সঙ্গে ভিড়ে ভারতবর্ষে আসি। দেশের উপর থেকে আমার টান কখনো যায়নি। আমার পিছনে তখনও লোক লেগেছিল। বাবা অনেক পয়সা খরচ করেছেন এই খোঁজার ব্যাপারে। কাঠমান্ডুতে গিয়ে একটা মনাস্টেরিতে ছিলাম। যখন দেখলাম সেখানেও পিছনে টিকটিকি ঘুরছে, তখন সিকিমে চলে এলাম। ফেলুদা বলল, তোমাকে ফিরে পেয়ে তোমার বাবা খুশি হননি? আমাকে চিনতেই পারেননি। আমি আগের চেয়ে রোগা হয়ে গেছি অনেক। তার উপরে আমার লম্বা চুল, আমার গোঁফ দাড়ি, আমার চোখের নীল রং, এইসব কারণেই বোধহয় তিনি নিজের ছেলেকে চিনতেই পারলেন না। আমার কাছে বসে তিনি বীরেন্দ্র সম্বন্ধে আক্ষেপ করলেন। ভারতবর্ষে ফিরে আসার আগেই বাবার উপর থেকে আমার বিরূপ ভাবটা অনেকটা চলে গিয়েছিল। বয়সের সঙ্গে সঙ্গে মানুষ অনেক জিনিস মেনে নিতে শেখে। কিন্তু যখন দেখলাম তিনি আমাকে চিনলেন না, তখন আর নিজের পরিচয়টা দিলাম না। শেষ পর্যন্ত হয়তো দিতাম, কিন্তু তার আর সুযোগ হলো কই। খুনি কে এই সম্বন্ধে তোমার কোনো ধারণা আছে? ফ্র্যাঙ্কলি বলবো? নিশ্চয়ই। আমার মতে ডক্টর বৈদ্যকে কোনো মতেই পালাতে দেওয়া উচিত নয়। ফেলুদা সম্মতির ভঙ্গিতে মাথা নেড়ে প্রায় ফিসফিস করে বলল, আমি এ ব্যাপারে তোমার সঙ্গে একমত। হেলমুট বলল, ও তো জানে না আমি বীরেন্দ্র, তাই ফস করে আমার সামনেই কালকে ওই নামটাই করে দিল। আর যে মুহূর্তে নামটা করলো সেই মুহূর্তেই লোকটা সম্বন্ধে আমার ধারণা সম্পূর্ণ পাল্টে গেল। আমার মতে লোকটা 1 নম্বরের ভণ্ড শয়তান। ওই খুন করেছে এবং ওই মূর্তিটা নিয়েছে। ফেলুদা বলল, সেদিন শেলভাঙ্কার যখন গুম্ফাটা দেখতে যান, উনি কি একাই যান? সেটা বলতে পারি না। আমি তো অনেক সকালে বেরিয়ে পড়েছিলাম। অবশ্যই ডক্টর বৈদ্য তাকে মাঝপথে নামিয়ে গাড়িতে উঠে থাকতে পারেন। সন্দেহবাতিকটা বাবার একেবারেই ছিল না। এমনিতে অন্তত সরল প্রকৃতির মানুষ ছিলেন তিনি। ফেলুদা বিছানা ছেড়ে উঠে গম্ভীরভাবে কিছুক্ষণ পায়চারি করে বলল, আমাদের সঙ্গে পেমিয়াংচি যাবে? হেলমুট দৃঢ় স্বরে বলল, বাবাকে যে খুন করেছে তার হাতে হাতকড়া পরানোর জন্য আমি যে কোনো জায়গায় যেতে প্রস্তুত আছি। এখান থেকে কত দূর জানো জায়গাটা? 100 মাইলের কাছাকাছি বলে শুনেছি, হয়তো সামান্য বেশিও হতে পারে। তার মানে 6-7 ঘন্টার ধাক্কা। রাস্তা খারাপ না হলে আরও তাড়াতাড়ি পৌঁছানো যেতে পারে। আমার মতে আজই যত তাড়াতাড়ি সম্ভব বেরিয়ে পড়া উচিত। ফেলুদা বলল, আমারও তাই মত। আমি একটা জিপের ব্যবস্থা দেখছি। জিনিসপত্র সঙ্গে বেশি না নেওয়াই ভালো। তুমি জিপ দেখো, আমি ডাকবাংলোর বুকিংটা সেরে রাখছি। বাই দ্য ওয়ে, হেলমুট ঘর থেকে বেরোতে গিয়ে থেমে ফেলুদার দিকে ঘুরে বলল, লোকটা যে পরিমাণ ডেঞ্জারাস বলে মনে হচ্ছে, ওর কাছে বন্দুক টন্দুক থাকা কিছুই আশ্চর্য নয়। এদিকে আমার কাছে তো ফ্ল্যাশ গান ছাড়া আর কিছুই নেই। তোমাদের কাছে? হেলমুটের কথা শেষ হওয়ার আগেই ফেলুদা তার সুটকেসের ভিতর হাত ঢুকিয়ে রিভলভারটা বার করে হেলমুটকে দেখিয়ে দিল। আর এই যে আমার কার্ড। ফেলুদা তার প্রাইভেট ইনভেস্টিগেটর লেখা ভিজিটিং কার্ডের একটা হেলমুটের দিকে এগিয়ে দিল। কিন্তু দুঃখের বিষয়, সেদিন আর কোনো জিপ পাওয়া গেল না। যে কটা ছিল সবগুলো আমেরিকান ট্যুরিস্টরা নিয়ে সারাদিনের জন্য রুমটেক চলে গেছে। আগামীকাল সকালের জন্য জিপের ব্যবস্থা করে বেশিরভাগ দিনটাই হেঁটে গ্যাংটক শহর দেখে কাটিয়ে দিলাম। দুপুরে বাজারের দিকটায় নিশিকান্ত বাবুর সঙ্গে দেখা হলো। তাকে পেমিয়াংচির কথা বলতে তিনি অবশ্যই লাফিয়ে উঠলেন। সন্ধ্যের দিকে ভদ্রলোক একটা অদ্ভুত জিনিস এনে আমাদের দেখালেন। হাতখানেক লম্বা একটা লাঠি, তার ডগায় বাঁধা ছোট্ট একটা কাপড়ের থলি। কি জিনিস বলুন তো এটা? একগাল হেসে জিজ্ঞেস করলেন নিশিকান্ত বাবু। জানেন না তো? এই থলের ভিতর আছে নুন আর তামাক পাতা। পায়ে যদি যোগ ধরে এই থলির এক ঘষাতেই বাবাজি খসে পড়বেন। ফেলুদা জিজ্ঞেস করলো, নাইলনের মোজা ভেদ করেও যোগ ঢোকে নাকি? কিছুই বিশ্বাস নেই মশাই। গেঞ্জি, শার্ট আর ডবল পুলোভার ভেদ করেও বুকের রক্ত খেতে দেখেছি যোগকে। আর মজা কি জানেন তো? ধরুন লাইন করে এক দল লোক চলেছে জোকের জায়গা দিয়ে।
এখন জোকের তো চোখ নেই, জোক দেখতে পায় না, মাটির ভাইব্রেশনে বুঝতে পারে কোনো প্রাণী আসছে। লাইনের মাথায় যে লোক থাকবে তাকে জোক অ্যাটাক করবে না, কিন্তু তার ভাইব্রেশনে তারা সজাগ হবে। দ্বিতীয় লোকের বেলা তারা মাথা উঁচিয়ে উঠবে, আর থার্ড যিনি রয়েছেন তার আর নিস্তার নেই, তাকে ধরবেই। ঠিক হলো, আমরা প্রত্যেকেই একটা করে জোক ছড়ানো লাঠি সঙ্গে নিয়ে নেব। শুতে যাবার আগে ফেলুদা বলল, 2 দিন বাদেই বুদ্ধ পূর্ণিমা, এখানে উৎসব হবে, সে উৎসব কি আমরা দেখতে পাবো? আমি ধরা গলায় জিজ্ঞেস করলাম। জানি না, তবে তার চেয়েও অনেক বড় পুণ্য কাজ হবে যদি আমরা শেলবাঙ্কারের হত্যাকারীকে কবজা করতে পারি। সারা রাত আকাশ পরিষ্কার ছিল, আর আমাদের জানালা দিয়ে ত্রয়োদশীর চাঁদের আলোয় কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছিল। পরদিন ভোর 5টায় আমি, ফেলুদা, হেলমুট আর নিশিকান্ত সরকার সামান্য জিনিসপত্র 4টে কাগজের বাক্সে হোটেলের তৈরি দুপুরের লাঞ্চ আর 4খানা জোক ছড়ানো লাঠি দিয়ে দুগ্গা বলে পেমিয়াংচির উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। গ্যাংটক থেকে পেমিয়াংচি যাবার 2টো রাস্তা আছে, একটা কিউশিং হয়ে আর একটা নামচি দিয়ে নয়াবাজার হয়ে। কিউশিংয়ের রাস্তা দিয়ে গেলে দূরত্ব কম হয়, কিন্তু গত কদিনের বৃষ্টিতে সে রাস্তা নাকি খারাপ হয়ে গেছে, তাই আমাদের নয়াবাজার দিয়ে যেতে হবে। 127 মাইল পথ। এমনিতে হয়তো দুপুরের খাওয়াটা সারার জন্য নামচিতে থামতে হতো, কিন্তু আমরা হোটেল থেকে লুচি, আলুর তরকারি আর মাংসের কাটলেট নিয়ে নিয়েছি। তাছাড়া 2টো ফ্লাস্কে রয়েছে জল আর 2টোতে গরম কফি, কাজেই পথে আর খাওয়ার জন্য থামতে হবে না। সাবধানে গেলেও ঘন্টা 8 বেশি সময় লাগা উচিত নয়, তাই মনে হয় বিকেলের আগেই আমরা পেমিয়াংচি পৌঁছে যাব। হেলমুট দেখলাম একটার বেশি ক্যামেরা সঙ্গে নেয়নি। নিশিকান্ত বাবু দেখি কোত্থেকে একজোড়া চামড়ার গোলস জুতা সঙ্গে নিয়ে নিয়েছেন। বললেন, ভেবে দেখলাম জোক যদি পায়ের পিছন দিকে ধরে তাহলে তো আর দেখতে পাবো না। নুনের থলি কোন কাজটা দেবে মশাই? তার চেয়ে এই গামবুটি ভালো, 100% সেফ সাইড। যদি গাছ থেকে মাথায় জোক পড়ে? ফেলুদা জিজ্ঞেস করলো। নিশিকান্তবাবু মাথা নাড়লেন। মানে ম্যাক্সিমাম জোকের টাইম এটা নয়, সেটা আরও পরে, জুলাই আগস্টে। এখন বাবাজিরা সব মাটিতেই থাকেন। নিশিকান্তবাবুকে বলা হয়নি যে আমরা খুনির সন্ধানে চলেছি, উনি জানেন আমরা ফুর্তি করতে যাচ্ছি, তাই দিব্যি নিশ্চিন্তে আছেন। ওখানে গোলাগুলি চললে যে ওর কী দশা হবে তা জানি না। 6:15টার সময় আমরা সিংথাম পৌঁছে গেলাম। এই জায়গাটা গ্যাংটক আসার সময়ও পড়েছিল। বাজারের মধ্য দিয়ে রাস্তা গেছে, বেশ গিজগিজে ছোট একটা তিস্তার পাশেই। আমরা বাঁ দিকে ঘুরে তিস্তার উপর দিয়ে একটা ব্রিজ পেরিয়ে উল্টো দিকের পাহাড়ে উঠলাম। এখান থেকে শুরু করে বাকি রাস্তাটা হবে আমাদের কাছে নতুন। আমাদের জিপটা নতুন না হলেও খুব বেশি পুরানো নয়, স্পিডোমিটার মাইলোমিটার দুটোই এখনও কাজ করছে। সিটের চামড়াটামড়াও বিশেষ ঝরেনি। ড্রাইভারের চেহারাটা দেখবার মতো। লোকটা বোধহয় নেপালি নয়, কারণ নেপালিরা সাধারণত বেটে হয়। এ রীতিমতো লম্বা, কালো প্যান্ট, কালো চামড়ার জার্কিন আর কালো শার্ট পরেছে। শার্টের বোতাম গলা অবধি লাগানো, মাথায় একটা ক্যাপ পরেছে যেটার রঙও প্রায় কালোই। আমেরিকান গ্যাংস্টার ছবিতে মাঝে মাঝে এরকম চেহারার লোক দেখা যায়। ফেলুদা ওর নাম জিজ্ঞেস করাতে বলল থন্ডুপ। নিশিকান্তবাবু বিজ্ঞের মতো বললেন তিব্বতী নাম। ব্রিজ পেরিয়ে পাহাড়ের গা দিয়ে উঠতে উঠতে বুঝলাম এদিকের দৃশ্য একেবারে অন্যরকম। গাছপালা অনেক কম আর মাটিটা লালচে আর শুকনো। হঠাৎ দেখলে মনে হয় যেন বিহারের কোনো পাহাড়ি জায়গা দিয়ে চলেছি। এক এক জায়গায় রাস্তা খুবই খারাপ, আর তার মানেই সেখানে রাস্তা সারানোর কাজ হচ্ছে। নেপালি ছেলেমেয়ের দল পাথর সরাচ্ছে, না হয় পাথর ভাঙছে, না হয় মাটি ফেলছে। এই দুদিনে নেপালি মেয়েদের দেখে কি করে চিনতে হয় সেটা ফেলুদার কাছে শিখে নিয়েছি। এদের কানে মাকড়ি, নাকে নথ আর গলায় মোটা হাসুলি। সিকিমের মেয়েরা প্রায় গয়না পরে না বললেই চলে। অবশ্যই পোশাকেও তফাৎ আছে। গ্যাংটক থেকে নামচি হলো 64 মাইল। আমি মাইল পোস্টের দিকে চোখ রাখছিলাম। 22 মাইল পেরোনোর পরেই কানে একটা শব্দ এলো। পিছন থেকে একটা জিপ বারবার হর্ন দিচ্ছে। থন্ডুপ কিন্তু পাশ দেবার কোনো আগ্রহ না দেখিয়ে কেবল আমাদের গাড়ির স্পিডটা একটু বাড়িয়ে দিল। ফেলুদা বলল, ও গাড়ির এত তাড়া কিসের? থন্ডুপ বলল, হর্ন দিকো, ওকে এগুতে দিলে আপনাদের ধুলো খেতে হবে। সেদিনের মতোই ফেলুদা আর আমি সামনে বসেছিলাম, আর পিছনে হেলমুট আর নিশিকান্ত। আমরা স্পিড বাড়ানো সত্ত্বেও পিছনের জিপটা বারবার এগিয়ে আসছে আর হর্ন দিচ্ছে।
এমন সময় নিশিকান্তবাবু চেঁচিয়ে উঠলেন, আরে এই যে সেই ভদ্রলোক। কোন ভদ্রলোক? বলে ফেলুদা পিছনে ফিরল, আর সেই সঙ্গে আমিও। ও মা, এই যে শশধরবাবু। আমাদের পিছনে ফিরতে দেখে গ্যা গ্যা করে হর্ন, আর শশধরবাবু মরিয়া হয়ে হাত নাড়া। ফেলুদা বলল, যারা রোগ দিজিয়ে থন্ডুবজি, পিছনে চেনা লোক। আমাদের গাড়ি থামার সঙ্গে সঙ্গেই পিছনেরটাও থামলো, আর শশধরবাবু নেমে আমাদের দিকে দৌড়ে এলেন। আপনারা তো আচ্ছা লোক মশাই, সিং থামে এত চেঁচালুম আর শুনতেই পেলেন না। ফেলুদা অপ্রস্তুত, বলল, আরে আপনি আসছেন জানলে কি আর আপনাকে ছেড়ে আসি? তা আপনি যেরকম টেলিগ্রাম করলেন তাতে কি আর ওখানে বসে থাকা যায়? আমি সেই তখন থেকে ফলো করছি আপনাদের। পিছনে থাকলে যে কীরকম ধুলো খেতে হয় সেটা শশধরবাবুর চেহারা দেখেই বুঝতে পারছিলাম। আর কিছুক্ষণ এভাবেই চললে ভদ্রলোক একেবারে ভস্মমাখা সাধু বাবা হয়ে যেতেন। কিন্তু ব্যাপার কি? এই বললেন সন্দেহজনক ব্যাপার, আর সেসব ছিঁড়ে ছুঁড়ে এখন এদিকে কোথায় চলছেন? ফেলুদা এ কথার কোনো জবাব না দিয়ে বলল, আপনাদের সঙ্গে মালপত্র কি অনেক? মোটেই না, কেবল একটা সুটকেস। তাহলে এক কাজ করা যাক, আপনার গাড়িটার সঙ্গে সঙ্গে চলুক, ওতে বরং আমাদের মালগুলো চাপিয়ে দিই। আপনি আমাদের এটার পেছনে বসে আসতে পারবেন তো? নিশ্চয়ই। জিপ চলতে চলতে ফেলুদা গত দুদিনের ঘটনাগুলো শশধরবাবুকে বলল, এমনকি হেলমুটের আসল পরিচয়টাও দিয়ে দিল। সব শুনে টুনে শশধরবাবু ভুরু কুচকে বললেন, বাট হু ইজ দিস ডক্টর বৈদ্য? শুনেই তো ভণ্ড বলে মনে হচ্ছে। আজকের দিনে এসব বুজরুকির প্রশ্রয় দেওয়া কোনো মানে হয় না। ওর হাবভাব দেখেই ওকে সোজাসুজি হুমকি দেওয়া উচিত ছিল আপনাদের। সেটা না করে আপনারা ওকে পেমিয়াংচি পালাতে দিলেন। সত্যি আপনাদের কাছ থেকে। ফেলুদা বাধা দিয়ে বলল, হেলমুটের আসল পরিচয়টা পাওয়াতেই তো ওর উপর সন্দেহটা গেল। আর আপনার দিক থেকেই খানিকটা গালতি হয়েছে শশধরবাবু। আপনি তো একবারও বলেননি শেলভাঙ্কারের প্রথম স্ত্রী জার্মান ছিলেন। শশধরবাবু বললেন, আরে সে কি আজকের কথা মশাই? তাও জার্মান বলে জানতুমই না। বিদেশি এইটুকুই শুনেছি, শেলভাঙ্কার প্রথম বিয়ে করে আজ থেকে 35 বছর আগে। আই হোপ বৈদ্য বেটা সেখান থেকে সটকে পড়েনি, না হলে এতখানি পথ যাওয়াটাই বৃথা হবে। নামচি পৌঁছালাম 9টার কিছু পরে। আকাশে মেঘ জমতে শুরু করেছে, তবে নামচিতে নাকি বৃষ্টি হয় না বললেই চলে। এটা নাকি সিকিমের সবচেয়ে শুকনো আর সবচেয়ে স্বাস্থ্যকর জায়গা। তাছাড়া সুন্দরও বটে, আর আশ্চর্য রকম পরিচ্ছন্ন। তা সত্ত্বেও আমরা মিনিট 10-এর বেশি থামলাম না। যেটুকু থামা সেটুকু শুধু গাড়ির পেটে একটু ঠান্ডা জল, আর আমাদের পেটে একটু গরম কফি ঢালার জন্য। হেলমুটের ফাঁকেই কয়েকটা ছবি তুলে নিল। লক্ষ্য করলাম সে কথা টথা বিশেষ বলছে না। ছবিটা তোলা যেন অভ্যাসের বশে। শশধরবাবুও চিন্তিত ও গম্ভীর। নিশিকান্তবাবু ফেলুদার মুখে সমস্ত ঘটনা শুনে একটু ঘাবড়েছেন বটে, তবে ভিতরে ভিতরে মনে হলো অ্যাডভেঞ্চারের গন্ধটা পেয়ে তিনি বেশ একটা রোমাঞ্চ বোধ করছেন। নামচির বাজার থেকে একটা কমলা লেবু কিনে খোসা ছাড়াতে ছাড়াতে বললেন, বিপদ যাই আসুক না কেন মশাই, প্রথম দিকে প্রদোষবাবু আর একদিকে জার্মান বীরেনবাবুকে নিয়ে ডরাবার কোনো কারণ দেখছি না। নামচি থেকে রাস্তায় নামতে নামতে একেবারে নদীর লেভেলে পৌঁছে যায়। এই নদীর ধারেই নয়াবাজার। সেখান থেকে আবার একটা ব্রিজ পেরিয়ে অনেকখানি পথ এই নদীর ধার দিয়ে উঠে 9000 ফুটের উপর পেমিয়াংচি। এই নদী তিস্তা নয়, এই জল তিস্তার মতো ঘোলা নয়। এর জল স্বচ্ছ সবুজ, মাঝে মাঝে জলের স্রোত পাথরে বাধা পেয়ে ফেনিয়ে ফেনিয়ে উঠছে। এই নদীর নাম রঙ্গিত। এত সুন্দর পাহাড়ি নদী এর আগে আমি কখনো দেখিনি। রঙ্গিতের পাশ দিয়ে পাক খেয়ে আমরা যে পাহাড়ের উপর উঠছি তাতে গাছপালা অনেক বেশি। এখানে মাটি লাল নয় আর শুকনো নয়। এই যে বিহারের কোনো পাহাড় নয়, এই যে হিমালয়, তাতে কোনো ভুল নেই। শশধরবাবু বললেন, ইয়াং মাউন্টেন্স ধস নামে। সেই ধসের যত কত চিহ্ন আশেপাশে পাহাড়ের গায়ে ছড়িয়ে রয়েছে, তার কোনো ঠিক ঠিকানা নেই। সবুজ পাহাড়ের গায়ে এখানে ওখানে ছাই রঙের সব ক্ষতচিহ্ন। ঠিক মনে হয় পাহাড়ের একটা অংশ ধসে পড়েছে একেবারে নদীর কিনারে। এই সব ন্যাড়া অংশ নতুন করে গাছপালা হয়ে আবার কবে পাশের সবুজের সঙ্গে মিশে যাবে তা কে জানে। একটা গুম্ফার পাশ দিয়ে যেতে যেতে দেখি সেই ভূত তাড়ানো নিশানের ঝাড়। সবগুলো নিশানই তকতকে নতুন বলে মনে হচ্ছে। শশধরবাবু বললেন, সামনে বুদ্ধ পূর্ণিমা, তারই তোড়জোড় চলছে। ফেলুদা প্রথমে বোধহয় কথাটা শুনিনি। প্রায় মিনিট খানেক পরে বলল, কত তারিখে পড়ছে বুদ্ধ পূর্ণিমা? শশধরবাবু বললেন, কালই বোধহয় পূর্ণিমা।
কাল হলো 17ই এপ্রিল। 17ই এপ্রিল তার মানে হলো চৌঠা বৈশাখ। চৌঠা বৈশাখ। ফেলুদার বিড়বিড়ানি জিপের শব্দে আর কেউ বোধহয় শোনেনি। তারিখ নিয়ে এত কি চিন্তা করছে ফেলুদা? আর ও এত গম্ভীর কেন? আর হাতের আঙ্গুলি বা মটকাচ্ছে কেন? পেমিয়াংচির আগের শহরের নাম গেজিং। এখানেও দেখি নিশানের ছড়াছড়ি। এখান থেকে পেমিয়াংচি 3 মাইল। জিপ ক্রমশ উপরে উঠছে। রাস্তা রীতিমতো খাড়াই। এখানে গাছ কম, তবে উপরের দিকে চাইলেই দেখতে পাচ্ছি কালচে সবুজ রঙের ঘন বন। খানিকটা রাস্তা রীতিমতো খারাপ। জিপকে খুব সাবধানে চলতে হচ্ছে। মনে হলো এদিকে বৃষ্টিটা গ্যাংটকের চেয়ে বেশি হয়েছে। জিপ 4 হুইলে অতি সন্তর্পণে একটা গোলমেলে এবড়ো থেবড়ো রাস্তা পেরোলো। ঝাঁকুনির চোটে নিশিকান্তবাবুর মাথাটা জিপের উপরের লোহার রডের সঙ্গে ঠকাং করে লাগায় ভদ্রলোক উড়েশা বলে উঠলেন। একটু পরেই ক্রমে আলো কমে এলো। এটা শুধু মেঘের জন্য নয়। আমাদের জিপের এক পাশে এখন গাঢ় সবুজ পাতা আর সাদা ডালপালা গাছের বন। হেলমুট বলল ওগুলো বার্চ গাছ, বিলেতে খুব দেখা যায়। এখন আমাদের জিপ এই বনের মধ্যেই রাস্তা দিয়ে চলেছে। আমাদের দুপাশে বন, তার মধ্য দিয়ে আমরা চড়াই উঠছি সাপের মতো প্যাঁচালো রাস্তা দিয়ে। এবার আরও গভীর বন, আরও বড় বড় গাছ, ঠান্ডা স্যাঁতস্যাঁতে হাওয়া। জিপের আওয়াজ ছাপিয়ে বনের ভিতর এক অচেনা পাখির তীক্ষ্ণ শীষ। নিশিকান্তবাবু বললেন, বেশ থ্রিলিং লাগছে। রাস্তা ফাঁকা হয়ে গেল। সামনে একটা সবুজ ঢিপি, উপরে মেঘলা আকাশ। ক্রমে একটা বাংলোর টালিওয়ালা ছাদ দেখা গেল। তারপর পুরো বাংলোটা। এই সেই ব্রিটিশ আমলের বিখ্যাত বাংলো। পিছন দিকে আকাশের নিচে সবুজ থেকে আবছা নীল হয়ে যাওয়া থরে থরে সাজানো পাহাড়। জিপ থামলো, আমরা নামলাম। চৌকিদার বেরিয়ে এলো। আমাদের জন্য ঘর ঠিক রাখা আছে। और कोई है यहाँ? শংশধরবাবু জিজ্ঞেস করলেন। নেই সাব, বাংলো খালি है। আর কেউ নেই? ফেলুদা জিজ্ঞেস করলো। আর কেউ আসেনি? এসেছিল, তিনি কাল রাত্রেই চলে গেছেন। দাড়িওয়ালা চশমা পরা বাবু। চৌকিদারের কথা শুনে হেলমুটই সবচেয়ে বেশি হতাশ হয়েছে বলে মনে হলো। সে কাঁধ থেকে ক্যামেরা নামিয়ে ঘাসের উপর বসে পড়ল। শশধরবাবু বললেন, যা বুঝছি ইমিডিয়েটলি কিছু করার নেই। 1টা বাজে। অন্তত ডান হাতের ব্যাপারটা সেরে নেওয়া যাক। আমরা মালপত্র সমেত বাংলোর ভিতরে গিয়ে ঢুকলাম। দেখেই বোঝা যায় আদ্যিকালের বাংলো। কাঠের ছাদ, কাঠের মেঝে, সামনের দিকে কাঠের রেলিংওয়ালা বারান্দা, তাতে পুরনো এক ধরনের বেতের টেবিল চেয়ার পাতা। বারান্দা থেকে সামনের দৃশ্য অদ্ভুত সুন্দর। এখন মেঘ করে আছে, তা না হলে বাকি 22 মাইলের মধ্যে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। একটা পাখির ডাক ছাড়া চারদিকে কোনো আওয়াজ নেই। সব নিঝুম নিস্তব্ধ। বারান্দা দিয়ে ঢুকে সামনের ঘরটা হলো ডাইনিং রুম। টেবিলের চারদিকে চেয়ার পাতা রয়েছে। এক পাশে আবার 2টো আরাম কেদারা। শশধরবাবু তার একটায় বসে পড়ে ফেলুদাকে উদ্দেশ্য করে বললেন, আপনি ডিটেকটিভ হলেও আপনার অনুমান ঠিক কিনা সে বিষয়ে সন্দেহ হচ্ছিল, কিন্তু বৈদ্য লোকটা এভাবে পালানোতে আমি কনভিন্সড। এসএস তার এমন একটা দামি জিনিস তাকে দেখিয়ে খুব ভুল করেছে। হেলমুট বারান্দাতেই রয়ে গেল। নিশিকান্তবাবু বোধহয় বাথরুমের খোঁজে ভেতরের ঘরে ঢুকে গেলেন। ফেলুদা বাংলোর অন্য ঘরগুলো ঘুরে ঘুরে দেখতে লাগলো। আমি আর কি করি, খাবার টেবিলের পাশেই একটা চেয়ারে বসে পড়লাম। এত দূর আসা বৃথা হবে। শিলভাঙ্কারের আততায়ী অল্পের জন্য হাত থেকে ফসকে বেরিয়ে যাবে। আমরা বোকার মতো দৃশ্য দেখে গ্যাংটকে ফিরে যাব। এসব কথা ভাবতেও খারাপ লাগছিল। ডাইনিং রুমের পিছন দিকের 2টো দরজা দিয়ে 2টো বেডরুমে যাওয়া যায়। ডান দিকের দরজাটা দিয়ে ফেলুদা বেরিয়ে এলো, হাতে একটা লাঠি। এই লাঠিটাই ডক্টর বৈদ্যর হাতে দেখেছিলাম না? ভদ্রলোক এসেছিলেন ঠিকই। ফেলুদার গলার স্বর শুকনো আর ভারী, কারণ তিনি চিহ্নস্বরূপ তার লাঠিটা ফেলে গেছেন। ভেরি স্ট্রেঞ্জ। নিশিকান্তবাবু রুমাল দিয়ে মুখ মুছতে মুছতে ঘরে ঢুকলেন। তারপর অদ্ভুত জায়গা বলে আমার পাশের চেয়ারটায় বসে বিশ্রী শব্দ করে হাই তুললেন। ফেলুদা বসলো না। ফায়ার প্লেসের সামনে দাঁড়িয়ে ডক্টর বৈদ্যর লাঠিটা ডান হাতে নিয়ে বাঁ হাতের তেলোয় ঠকঠক করে অন্য মনস্কভাবে ঠুকতে লাগলো। শশধরবাবু বললেন, কই মিস্টার সরকার, আপনাদের ওই খাবারের বাক্সগুলো খুলুন। মিথ্যে খিদে বাড়িয়ে লাভটা কি? খাওয়া পরে হবে, কথাটা বলল ফেলুদা। আর যেভাবে বলল তাতে আমার হাত পা ঠান্ডা হয়ে গেল। নিশিকান্তবাবু উঠতে গিয়ে থতমত খেয়ে থপ করে আবার চেয়ারে বসে পড়লেন।
শশধরবাবুও অবাক হয়ে ফেলুদার দিকে চাইলেন, কিন্তু ফেলুদা আবার যেই কে সেই। সে চেয়ারে বসে পড়ল। লাঠিটা টেবিলের উপর শুইয়ে রেখে পকেট থেকে একটা চারমিনার বার করে ধরিয়ে দুটো টান দিয়ে বলল, ঘাটশিলায় আমার এক পুরনো বন্ধু রয়েছে। আপনি এখানে আসার আগে তো ঘাটশিলায় গিয়েছিলেন, তাই না শশধরবাবু? শশধরবাবু জবাব দিতে দেরি হলো না। হ্যাঁ, এক ভাগ্নির বিয়ে ছিল। আপনি তো হিন্দু, হঠাৎ এ প্রশ্ন করলো কেন ফেলুদা? তার মানে? শশধরবাবু ভুরু কুচকে তাকালেন ফেলুদার দিকে। নাকি বৌদ্ধ, না খ্রিস্টান, না ব্রাহ্ম, না মুসলমান? হোয়াট ডু ইউ মিন? বলুন না। হিন্দু, ন্যাচারালি। ফেলুদা গম্ভীরভাবে সিগারেটের টান দিয়ে দুটো রিং ছাড়ল। তার একটা বড় হতে হতে শশধরবাবু মুখের কাছে গিয়ে মিলিয়ে গেল, কিন্তু ফেলুদার চোখে ভ্রুগুটি, দৃষ্টি সোজা শশধরবাবুর দিকে। আপনি আর আমরা তো একই দিনে একই সঙ্গে প্লেনে এলাম। আপনি তখন সবে ঘাটশিলা থেকে বিয়ে সেরে ফিরছেন, তাই না? এতে আপনি গোলমালটা কোথায় দেখছেন মিস্টার মিত্তির? আপনার কথার কোনো মাথা মুন্ডু আমি খুঁজে পাচ্ছি না। ঘাটশিলার বিয়ের সঙ্গে আজকের ঘটনার কি সম্পর্ক? সম্পর্ক এই যে চৈত্র মাসে তো হিন্দুদের বিয়ে হয় না শশধরবাবু, ওটা যে নিষিদ্ধ মাস। ও মাসে কোনো লগ্ন নেই, শাস্ত্রের বারণ। আপনি সেই চৈত্র মাসে আপনার ভাগ্নের বিয়ে দিলেন? শশধরবাবু সিগারেট ধরাতে গিয়ে থেমে গেলেন, কিংবা পারলেন না। তার হাত দুটো কাঁপছে। আপনি কি ইমপ্লাই করছেন? কি বলতে চাইছেন আপনি? ফেলুদা নিরুদ্বেগ। সে চেয়ে রয়েছে সোজা শশধরবাবুর দিকে, তার চোখের পাতা পড়ছে না। প্রায় পুরো 1 মিনিট এভাবে তাকিয়ে থেকে সে বলল, ইমপ্লাই করছে অনেক কিছু। 1 নম্বর, আপনি মিথ্যেবাদী, আপনি ঘাটশিলায় যাননি। 2 নম্বর, আপনি বিশ্বাসঘাতক। মানে? শশধরবাবু চেঁচিয়ে উঠলেন। আমরা জানি শেলভাঙ্কার কোনো একটা কারণে ভীষণ মুষড়ে পড়েছিলেন। সে কথা তিনি বীরেন্দ্রকে বলেছিলেন। যদিও কারণ বলেননি। অনেক সময় খুব কাছের কোনো লোকের দ্বারা প্রতারিত হলে এই জিনিসটা হয়। আমার বিশ্বাস সে লোক হলেন আপনি। আপনি ছিলেন তার পার্টনার। তিনি ছিলেন সরল, বিশ্বাসী মানুষ। তার সন্দেহ বাতিকটা ছিল না একেবারেই। সুতরাং তাকে ঠকাবার অনেক সুযোগ ছিল। আপনি সেই সুযোগ নিয়েছিলেন, কিন্তু তিনি সে ব্যাপারটা জেনে ফেলেছিলেন এবং জানতে পেরে তার মন ভেঙে গিয়েছিল। তার জানার ব্যাপারটা আপনি জানতে পারেন, আর জানার পর থেকেই তাকে সরাবার পথ খুঁজছিলেন। বম্বেতে সেটার সুবিধা হয়নি। তিনি সিকিমে এলেন, আপনার আসার কথা ছিল না। আপনিও এলেন, হয়তো তিনি আসার পরের দিনই। আপনি মানে নট শশধর বোস, বাট ডক্টর বৈদ্য, অর্থাৎ ছদ্মবেশী শশধর বোস। বৈদ্য শেলভাঙ্কারের সঙ্গে আলাপ করল। গণৎকার সেজে তার বিষয়ে জানা কথাগুলোই তাকে বলল, তাকে ইমপ্রেস করলো। দুজনে একসঙ্গে গুম্ফায় গেলেন বীরেন্দ্রর খোঁজ করতে। আপনি নিশ্চয়ই গাড়ির ব্যবস্থা করেছিলেন। পথে পিছন দিক থেকে মাথায় লাঠির বাড়ি মেরে তাকে অজ্ঞান করলেন। ড্রাইভারকে আগেই হাত করেছিলেন। পয়সায় কি না হয়। তারপর গাড়ি ফেলা, তারপর পাথর ফেলা, আপনার ওই লাঠির সাহায্যে। তখনও শেলভাঙ্কার মরেননি। হয়তো তিনি শেষ মুহূর্তে আপনাকে চিনে ফেলেছিলেন এবং সেই কারণেই মরবার আগে আপনার নাম করেন। ননসেন্স! শশধরবাবু চিৎকার করে উঠলেন। কি আবোল তাবোল বকছেন আপনি? কি প্রমাণ আছে যে আমি ডক্টর বৈদ্য? ফেলুদা এবার একটা অদ্ভুত প্রশ্ন করে বসল। আপনি আংটিটা কোথায় গেল শশধরবাবু? শশধরবাবু কী রকম ভ্যাবাচাকা খেয়ে গেলেন। আমার? হ্যাঁ, আপনার। আপনার মা লেখা সোনার আংটি। আঙ্গুলে দাগ রয়েছে, অথচ আংটি নেই কেন? ও, ওটা? শশধরবাবু ঢোক গিললেন। ওটা আঙ্গুলে টাইট হচ্ছিল, তাই ভদ্রলোক কোটের পকেট থেকে আংটি বার করে দেখালেন। মেকআপ চেঞ্জ করে পড়তে ভুলে গেছিলেন, তাই না? ওই একই আঙ্গুলের দাগ সেদিন মোমবাতির আলোয় দেখেছিলাম শশধরবাবু। তখনই একটা খটকা লেগেছিল, কিন্তু কেন তা বুঝতে পারিনি। শশধরবাবু চেয়ার ছেড়ে উঠতে যাচ্ছিলেন। ফেলুদা গর্জন করে উঠল, বসুন, আরও আছে। শশধরবাবু ঘাম মুছলেন। ফেলুদা বলে চলল, শেলভাঙ্কার খুন হলো। ডক্টর বৈদ্য তার পরের দিন বললেন কালিম্পং যাচ্ছেন লামার সঙ্গে দেখা করতে। আসলে কিন্তু তা নয়। আসলে ডক্টর বৈদ্য ওরফে শশধর বোস চলে এলেন কলকাতায়। এদিকে শশধর বোস আগেই টেলিগ্রাম করেছিলেন অ্যারাইভিং 14th। সেটা পেয়ে শেলভাঙ্কার বিস্মিত ও বিচলিত হন, কারণ আপনার সিকিমে আসার কোনো কথা ছিল না এবং শেলভাঙ্কার আপনাকে অ্যাভয়েড করতেই চাইছিলেন। যাই হোক, আপনি 14th এলেন।
কারণ এই আশাটা হবে আপনার অ্যালিবাই। 14ই এসে শেলবাঙ্কারের মৃত্যুতে আক্ষেপের ভান করে আপনি 15ই বললেন বম্বে ফিরছেন। আসলে আপনি বম্বে যাননি, গ্যাংটকের আশেপাশেই কোথাও রয়ে গিয়েছিলেন গা ঢাকা দিয়ে। সেদিনই সন্ধ্যায় ডক্টর বৈদ্যর বেশে আপনি আমাদের ভেলকি দেখালেন। আপনি জেনেছিলেন আমি ডিটেকটিভ, তাই আপনি পেমিয়াংচি রওনা হবার আগে পাথর গড়িয়ে আমাকে সাবার করার চেষ্টা করেছিলেন এবং আপনি রুম থেকে আমাদের ফলো করে গিয়ে ঘরের মধ্যে একজন বিকট হু 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 করে উঠল, কান্না আর ভয়ের মাঝামাঝি। ইনি নিশিকান্ত সরকার। বসুন নিশিকান্তবাবু, ফেলুদা বলল। আর লুকিয়ে লাভ নেই, আপনি খুনের জায়গায় গিয়েছিলেন কেন, আর কাকে দেখেছিলেন সেখানে? নিশিকান্তবাবু হাত দুটোকে হ্যান্ডস আপ করার মতো মাথার উপর তুলে আবার সেই রকমই কোকিয়ে উঠলেন। বললেন, মশাই, জানতুম না ওই মূর্তিটা এত ভ্যালুয়েবল। তারপর যখন জানলুম টিবেটান ইনস্টিটিউটে আপনিই গেছিলেন। হ্যাঁ স্যার, আমি। চাইতেন অন দি স্পট 1000 টাকা দিয়ে দিলেন, তাই সন্দেহ হলো, তাই গেলাম। তা বলে কিনা ইউনিক জিনিস, তাই ভাবলেন মরা লোকের পকেট মারতে ক্ষতি কী, বিশেষ করে এককালে সে জিনিসটা যখন আপনারই ছিল। সেই আর কি। কিন্তু আপনি সেদিন খুনের জায়গায় কাউকে দেখেননি। না স্যার, আপনি না দেখলেও আপনাকে নিশ্চয়ই দেখেছিল এবং ভেবেছিল আপনি তাকে দেখে ফেলেছেন, নইলে আর আপনাকে শাসাবে কেন? তা হবে। মূর্তিটা কোথায়? মূর্তি? নিশিকান্তবাবু যেন আকাশ থেকে পড়লেন। ফেলুদাও অবাক। সে কি, আপনি তাহলে? হঠাৎ একটা হুড়মুড় শব্দ আর সঙ্গে একটা কেলেঙ্কারি। শশধরবাবু তার চেয়ার ছেড়ে উঠে একটা প্রচণ্ড লাফ দিয়ে দরজার মুখে দাঁড়ানো হেলমুটকে এক ধাক্কায় ধরাশয়ী করে বাংলো থেকে বেরিয়ে গেলেন। দরজা একটাই, আর তার সামনে হেলমুটের গড়িয়ে পড়া শরীর, তাই ফেলুদার বেরোতে 10 সেকেন্ডের মতো দেরি হয়ে গেল। সবাই যখন বাইরে পৌঁছেছি তখন জিপের ইঞ্জিন গর্জন করে উঠছে। এই ড্রাইভারটাকেও নিশ্চয়ই হাত করা ছিল, আর সে সেই ধরনের বিপদের জন্যই তৈরি ছিল। শশধরবাবুকে নিয়ে জিপ প্রচণ্ড বেগে ঢাল বেয়ে বনের দিকে এগিয়ে গেল। এদিকে আমাদের জিপটাও গর্জিয়ে উঠছে, কারণ থন্ডুক বুঝেছে যে আমরা নিশ্চয়ই ফলো করব। কিন্তু তার আর দরকার হলো না। গাড়ি অদৃশ্য হবার আগেই ফেলুদা রিভলভারের দুটো অব্যর্থ গুলি করে তার পিছনের দুটো টায়ারকে ফাঁসিয়ে দিল। জিপটা রাস্তার একদিকে কেতরে গিয়ে একটা গাছের গায়ে ধাক্কা লেগে থেমে গেল। দেখলাম শশধরবাবু লাফিয়ে পড়ে ঊর্ধ্বশ্বাসে বনের দিকে ছুটলেন। ড্রাইভারটা উল্টো দিক দিয়ে বেরিয়ে জিপের স্টার্টিং হ্যান্ডেলটা উঁচিয়ে এগিয়ে গেল। ফেলুদা তাকে অগ্রাহ্য করে ছুটল বনের দিকে, আমরা 3 জন তার পিছনে। ড্রাইভারকে নিয়ে মাথা ঘামানোর কোনো প্রয়োজন নেই, কারণ আমাদের থন্ডুপো তার জিপের হ্যান্ডেলটা নিয়ে তার প্রতিদ্বন্দ্বীর দিকে এগিয়ে চলেছে। আমরা 4 জন অন্ধকার বনের ভেতর ঢুকে চারদিকে ছড়িয়ে পড়ে প্রায় 10 মিনিট খোঁজার পর হেলমুটের একটা হাঁক শুনে তার দিকে গিয়ে দেখি শশধরবাবু একটা প্রকাণ্ড বুড়ো গাছের পাশে দাঁড়িয়ে অদ্ভুত মুখ করে অদ্ভুতভাবে লাফাচ্ছেন আর ছটফট করছেন। আরও কাছে যেতে বুঝলাম যে তাকে জোকে ধরেছে। একটা নয়, অন্তত 200-300 লকলকে জোক তার ওই 2 পায়ের হাঁটু অবধি, আর কাঁধে, ঘাড়ে আর কনুয়ের কাছটায় কিলবিল করছে। হেলমুট বলল, ভদ্রলোক বোধহয় এই আলগার শেকড়টায় হোঁচট খেয়ে মাটিতে পড়েছিলেন, তাতেই এই দশা। ফেলুদা শশধরবাবুর কোটের কলার ধরে টেনে হিঁচড়ে তাকে বনের বার করল। তারপর আমাকে বলল, দৌড়ে গিয়ে জোক ছড়ানো লাঠিগুলো নিয়ে আয়। আমাদের খাওয়া হয়ে গেছে, আমরা ডাক বাংলোর বারান্দায় বসে আছি। হেলমুট বাইরে দাঁড়িয়ে অর্কিডের ছবি তুলছে। থন্ডুপ গেজিং থেকে পুলিশ নিয়ে এসেছে। মূর্তিটা শশধরবাবুর কাছেই পাওয়া গেছে। খুনের সময় মূর্তিটা নেবার কথা তার খেয়াল হয়নি। পরের দিন সেটা কথা মনে পড়ায় লোভ সামলাতে না পেরে খুনের জায়গায় ফিরে গিয়ে সেটা একটা ঝোপের পাশ থেকে খুঁজে বার করেন। উনি যখন মূর্তি নিয়ে উঠে আসছেন তখন নিশিকান্তবাবু একই উদ্দেশ্যে নামছেন। নিশিকান্ত শশধরকে দেখেনি, কিন্তু শশধর নিশিকান্তকে দেখেছে, আর সেই থেকে তাকে শাসাতে শুরু করেছে। আরও একটা ব্যাপার, বম্বেতে নাকি শশধরবাবুর একটা সাকরেদ ছিল। তার সঙ্গে গ্যাংটক থেকেই শশধরবাবুর টেলিফোনে যোগাযোগ ছিল। সেই সাকরেদেই নাকি ফেলুদার টেলিফোন ধরে, এবং ফেলুদার টেলিগ্রামের খবরটা সেই নাকি গ্যাংটকে শশধরবাবুকে জানায়। ফেলুদার সঙ্গে পান এনেছিল। চিবুতে চিবুতে নিশিকান্তবাবুকে বলল, আপনিও যে একটা ছোটোখাটো ক্রিমিনাল সে বিষয়ে কোনো সন্দেহ নেই। নেহাত আপনার ভাগ্য ভালো ছিল, তাই আপনি যমন্তকটা ফিরে পাননি। পেলে আপনার জন্য একটা শাস্তির ব্যবস্থা করতেই হতো।
নিশিকান্ত বাবু কাচুমাচু ভাব করে বললেন, পানিশমেন্ট তো হয়েছেই স্যার। তিনখানা যোগ বেরিয়েছে আমার ডান পায়ের মোজার ভেতর থেকে। অনেক রক্ত খেয়েছে বেটারা, ফলে বেশ উইক বোধ করছি। যাই হোক, ঠাকুরদাদার সংগ্রহ করা কোনো তিব্বতী জিনিস আশা করি ভবিষ্যতে বিক্রি করবেন না। এই নিন আপনার বোতাম। এই প্রথম লক্ষ্য করলাম ভদ্রলোকের শার্টের গলার সবচেয়ে নিচের বোতামটা নেই। নিশিকান্তবাবু বোতামটা ফেরত নিয়ে তার চারকোনা গোফের নিচে সেই পুরনো হাসিটা হেসে বললেন, থ্যাঙ্কস। আজকের মতো এখানেই শেষ হলো সত্যজিৎ রায়ের গ্যাংটকে গণ্ডগোল। আশা করি সবার ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধু এবং পরিবারের সাথে শেয়ার করে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন।